কয়জন আসছো তোমরা? 80 অনেক। তোমরা কোন ইয়ার? ফোর্থ ইয়ার? জি স্যার, ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার স্যার ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে পড়ছো? সিরাজুল মুনিরা, হ্যাঁ স্যার। মৌসুমী মিলি, সাকিব, নুসরাত, অনেক। 80 জন উপস্থিত। অনেক। হ্যাঁ, আচ্ছা। কি জিনিস? হ্যাঁ, তো ঠিক আছে। তোমরা ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে না? কয়টা ক্লাস হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। কয়টা ক্লাস হয়েছে? স্যার ক্লাইমেটোলজি ক্লাস হয়েছে 6টার মতো। 6টা কি? স্যার ক্লাইমেটোলজি, এগ্রিকালচার জিওগ্রাফি আর আরবান জিওগ্রাফি ক্লাস হয়েছে স্যার। ফিজিক্যাল জিওগ্রাফি। ফোর্থ ইয়ারে আমাকে নামের লিস্টটা দিছে কিনা দেখিনি দাঁড়াও। তাহলে নামে তো লিস্টই পাইনি আমি, ক্লাস কি নেব। তোমরা মুখে বললে, নামে তো লিস্ট আনি, অফিসে ফোন করে দেখি দাঁড়াও নামের লিস্ট কই, নেই তো। ফোর্থ ইয়ার 2020 না তোমরা? এটা তো 19। আমি আছি দেখতে আগের ব্যাচ।
নামের লিস্ট ছাড়া তো অ্যাটেন্ডেন্স নামে কাউন্ট করে। ভাই ভাই ওই যে ফোর্থ ইয়ার 2020 নামের লিস্টটা তো ফোর্থ ইয়ার 2020, হ্যাঁ ফোর্থ ইয়ার এটা নামের লিস্টটা লাগবে, নামের লিস্ট, যে ক্লাস শুরু হয়েছে তো নামের লিস্ট, নামের লিস্ট থাকে না অ্যাটেন্ডেন্স নেবো যে, হ্যাঁ এই লিস্টটা না, হ্যাঁ অ্যাটেন্ডেন্স করে যেতে দেয় না অফিস থেকে, একটু দিতে বলে, হ্যাঁ ওকে। যাই হোক, আমাদের কোর্সের নাম কি? স্যার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্ট না এনভায়রনমেন্টাল এরকম কিছু আছে? এনভায়রনমেন্টাল হ্যাঁ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, তাই না? আর একটা এমফিল একটা কোর্স আছে, নাম হলো এনভায়রনমেন্টাল অ্যানালিসিস এন্ড ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা, হ্যাঁ পারিবেশিক ব্যবস্থাটাই বলো। আচ্ছা, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ একটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এই যে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে এই দুইটা কোর্স এভাবে আলাদা পড়ানো হয়, যেমন আইইউবি বা নর্থ সাউথে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, কেউ কেউ পড়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে, কেউ পড়ে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, হ্যাঁ এরকম স্পেশালাইজড। এই দুটো ব্যাপারটা আসলে ডিফারেন্সটা কি? হ্যাঁ একটা যদি আমরা এনভায়রনমেন্টকে ডিফাইন করি যে আমাদের পরিবেশের মানে পৃথিবীর, হ্যাঁ টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, যা কিছু any sort of factors, external conditions influencing the existence of living organisms, particularly the human beings, সেটাকে আমরা বলি all together, right? The sum total of all external factors influencing the existence of living organisms. এই যে factors, external factors, এগুলা কিন্তু are all from the terrestrial, right? Terrestrial environment, terrestrial মানে পৃথিবীর পরিবেশ, পৃথিবীর মধ্যে যা কিছু এক্সটার্নাল ফোর্সেস ফ্যাক্টরস লিভিং অর্গানিজমকে, হ্যাঁ এটাকে ইনফ্লুয়েন্স করে, পরিবেশের পার্ট হবে সেগুলো। যা কিছু ইনফ্লুয়েন্স না করে পরিবেশের পার্ট হবে না, যা কথা। কম্পোনেন্টস উইদিন লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এন্ড বায়োস্ফিয়ার, এগুলো এনভায়রনমেন্টের পার্ট হবে। ইজ ইট ক্লিয়ার? যে প্রথম কথা হলো যে you have to have very good conception on environment. Environmental conceptionটা কি হবে, মানে when you deal with the terrestrial environment, definitionটা কি হবে, হ্যাঁ এর delimitation কি হবে, কতটুকু জায়গা হবে, হ্যাঁ environmental management মধ্যে ইত্যাদি, না এটা একটা ব্যাপার। আরেকটা হলো ম্যানেজমেন্ট, environmental science and the management. environmental science কেন আমরা ডিল করি? Because knowledge existing in nature, in environment, has to be explored, has to be investigated, has to be known. যে জ্ঞান পৃথিবীর পরিবেশের মধ্যে আছে, হ্যাঁ কন্টিনিউয়াস সেটাকে এক্সপ্লোর করতে হবে for the knowledge, for the sake of knowledge generation, right? So that is basically the focus of environmental science. No matter it benefit the society, আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, হ্যাঁ এক্সিস্টিং নলেজ। তোমরা কেউ ভিডিও অন রাখতে পারো না? কেউ না? যারা শহরে আছো, শহরের তো অনেকের ওয়াইফাই আছে, তাই না? অ্যাটলিস্ট যারা ভিডিও অন রাখতে পারো আমি তাদেরকে ভালো মার্কস দেবো, হ্যাঁ তাদের ধরে নেবো যে তোমরা ইউ আর অ্যাক্টিভ। আর বাকি যারা আসতে পারবে না তারা অ্যাপ্লাই করবে যে আমরা গ্রামে ছিলাম, নেটওয়ার্ক সমস্যা ছিল, সেটা অন্য। কিন্তু আমি আই ওয়ান্ট ইউ অল টু বি অ্যাক্টিভলি on video, available on video. ক্লাসের যে নর্মস, ক্লাসে থাকা, হ্যাঁ সবাইকে দেখতে পাওয়া, তাই না? এটা একটা নর্মস, হ্যাঁ যারা অ্যাটলিস্ট পারো। বাকিরা কেউ মোবাইল ফোনে অন করে কেউ ঘুমাইলো নাকি কেউ, হ্যাঁ দূরে থাকলো, অ্যাটেন্ডেন্সের সময় আসলো, হ্যাঁ এটা দিস ইজ নট দ্য স্পিরিট অফ দ্য ক্লাস। তো যারা আসবে আমি তাদের কনসিডার দেম অ্যাক্টিভ পার্টিসিপেশন, বাকি ধরবো যে না, দে আর নট অ্যাক্টিভ। অ্যাটেন্ডেন্সের সময় ডাক দিলে একটু পরে 20-30 সেকেন্ড পরে বলবে ইয়েস স্যার, আমার তো দেওয়া হয়নি, চিল্লাতে শুরু করবে। সো আই শুড নট কনসিডার দেম।
ঠিক আছে, এটা হলো ব্যাপার। আর একটা পরীক্ষার সময় যদি অনলাইন পরীক্ষা হয়, কোনো কিছু হয়, অবশ্যই ভিডিও অন রাখতে হবে। এটা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো খুব স্ট্রিক্টলি ফলো করতেছে এটা। আমি একটা কথা বলছি, বাট আই ডোন্ট সি ইউ। হ্যাঁ, ইটস লাইক আমি মানে থ্রোয়িং সামথিং ইন দ্য ইয়ার আই ডোন্ট সি, এটা তো খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, একটা এনভায়রনমেন্টাল ম্যানেজ সায়েন্স, তার মানে যে নলেজ existing in different components of the environment, the knowledge has not been explored yet. তো বুঝতেই পারো যে পৃথিবীর অনেক কিছু আছে পরিবেশের মধ্যে unknown, হিউম্যান বিংস আমরা জানি না, এরকম, তাই না? ব্যাপারটা এমন না যে সব নলেজ মানুষ এক্সপ্লোর করে ফেলছে, এরকম না। এই জন্যে সবসময় কন্টিনিউয়াসলি ফর দ্য সেক অফ নলেজ জেনারেশন এই রিসার্চ করতে হবে। এটা পরিবেশের বিভিন্ন যে উপাদান, তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। ধরো একটা গাছ, এই গাছের পাতা, তার যে ফর এক্সাম্পল কি বলে লিকুইড, গাছের পাতার রস অথবা গাছের ছাল বাকল ইত্যাদি, হোয়াট এভার ইট ইজ, হাউ উই ক্যান রিয়েলি ইউজ ইট। হ্যাঁ, এটা কি টক্সিক নাকি, এটাকে হাউ ইট ক্যান বেনিফিট সোসাইটি। এখন এই ধরনের খুব সামান্য বিষয়, এতে তো অসংখ্য জীববৈচিত্র্য আছে, তাই না? অনেক কিছু আছে, সেটা যে কন্ট্রিবিউশন কি, সিগনিফিকেন্স কি, আমরা পিপল ডোন্ট নো ইট। আমরা কতটুকু জানি? মিলিয়ন ইনসেক্টস, তারপরে বায়োডাইভার্সিটি, ফ্লোরাল, ফনাল, সেগুলার যে সিগনিফিকেন্স, সেগুলোর যে ফাংশন, রোল, এগুলো আমরা অনেক কিছু জানি না। যাই হোক, এটা হিউম্যান বিং এবং ডিফারেন্ট ডিসিপ্লিনস, বটানি, জুলজি, এরকম অনেক কিছু আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, তার কন্টিনিউয়াস দে আর ওয়ার্কিং, ডুইং রিসার্চ। এটা এক্সপ্লোর হবে, এক্সপ্লোর করলে হয়তো এক সময় সেগুলা মানুষের উপকারে আসবে, কাজে লাগবে, ইত্যাদি। এই জন্যই গবেষণা। আর হলো ম্যানেজমেন্টটা কেন? বিকজ আমরা যদি এনভায়রনমেন্টকে না ঠিক মতো জানতে পারি, নলেজটা, তাই না? যেমন ধরো আমরা এনভায়রনমেন্ট পলিউশন পড়ি, ফর এক্সাম্পল, যে এই কোর্সের নাম তো অনেকে চেঞ্জ করে দিতে চাইছিলেন, মানে পলিউশন এন্ড ম্যানেজমেন্ট, আমরা এটা চেঞ্জ করতে দেই নাই। খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছে অনেকে। এটা হয়ে যেত এনভায়রনমেন্টাল শুধু কেমিস্ট্রি, বিকজ এনভায়রনমেন্টাল পলিউশন মানে হলো যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেখানে ইনফ্লুয়েন্স তৈরি হবে, সেই ইনফ্লুয়েন্স গুলা কিভাবে ডিল করা হবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্স, সেটাই বেসিক্যালি এই এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড ম্যানেজমেন্ট, সেটা করে। তো যাই হোক, আমরা যদি অ্যানালিসিস করে এক্সিস্টিং স্টেট অফ ডিফারেন্ট কম্পোনেন্টস না জানতে পারি, তাহলে আমরা বেটার ম্যানেজ করতে পারবো না। আর বেটার ম্যানেজমেন্ট না করতে পারলে আমাদের সোসাইটির কোনো উপকার আসবে না। আর কেন বেটার ম্যানেজ করবো? বিকজ আমরা হিউম্যান বিংস, আমরা we intend to regulate the different environmental, particularly anthropogenic বা human induced problems on environment. আমরা এখন 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, হিউম্যান বিংস, এত পপুলেশন, তার যে resultant consequences, impacts on different components of the environment, সেটা তো ম্যাসিভ, ট্রেমেন্ডাস। যার ফলে হিউম্যান বিংস এর যে ইম্প্যাক্ট, সেটাকে রেগুলেট করতে হবে। আর রেগুলেট করতে গেলে কিভাবে রেগুলেট করবো আমরা, সেই জন্য আমাদেরকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। যদি পলিউশন হয়, তাহলে পলিউশন লেভেল কেমন আছে, তাই না, কতটুকু, এবং সেটা সোর্সেস কি, কনটামিনেন্ট গুলা কি, এবং সেটার ম্যাগনিটিউড এবং সেটার কনসিকুয়েন্স, পার্টিকুলার পাবলিক হেলথ, সেগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেন আমাদেরকে ম্যানেজমেন্টের কথা আসতে, ইন্টারভেনশন করতে হবে। কোন ধরনের ইন্টারভেনশন করলে আমরা এই পরিবেশকে সহনীয় পর্যায়ে রাখতে পারবো, মানে এমন পর্যায়ে রাখবো আলটিমেটলি কিন্তু টু সাস্টেন আওয়ার হিউম্যান এনভায়রনমেন্ট। লক্ষ্যটাকে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের লক্ষ্যটাই হলো যে আমরা পড়বো বড় ডিটেল। আই উইল গিভ ইউ অল স্লাইডস এন্ড অল। অনেক ভালো ভালো বইও আছে, ব্যারো, এখানে ক্রিশ্চিয়ান মার্ডো, অনেক ভালো ভালো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের বই আছে, সেগুলো তোমাদের পড়াশোনা করলে বুঝতে পারবা যে ম্যানেজমেন্টের অবজেক্টিভটা হলো যে by controlling the human influences by human interventions, by regulating the environmental burdens due to human activities, human interventions on environment, and ultimately to secure wider human environment. ঠিক না? তো এটা অনেকটা ইগোসেন্ট্রিক, authoritarian approach. Authoritarian because we human beings consider ourselves very
authority of the environment. এখন in order to secure our environment, human environment, আমরা এখন পরিবেশ ব্যবস্থাপনার কথা বলছি, পরিবেশকে ব্যবস্থাপনা করতে হবে, রেগুলেট করতে হবে, নাহলে হিউম্যান এনভায়রনমেন্ট উইল বি ইম্পেয়ার্ড, উইল বি ড্যামেজড। তো আমরা একটু স্বার্থপর চিন্তা হয়ে যায়, এটা কর্তৃত্ববাদী চিন্তা, আমরা হিউম্যান বিংস, আমরা তো একটা স্পিসিস, তাই না? দেয়ার এক্সিস্ট মিলিয়ন্স অফ স্পিসিস অন আর্থ, সেখানে সব স্পিসিসের কথা তো আসছে না, আমরা নিজেদের স্বার্থকর চিন্তা করছি কেন, তাই না? সেটা একটা, এই জন্য বলছে অথরিটেরিয়ান চিন্তা ভাবনা, অ্যাপ্রোচ, যে আমাদের মানুষ, আমরা we human beings, we are rapidly growing in number and we have destroyed, damaged, the entire environmental components of the earth. সারা পৃথিবীর ডিস্ট্রিবিউশন দেখো, পপুলেশন, এক সময় ইউরোপ আমেরিকা, তাদের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন খুব খারাপ ছিল, পানি দূষণ ছিল, এয়ার পলিউশন ছিল, সিরিয়াস, এগুলো অনেক বই লেখা হয়েছে। তোমরা যদি if you go to the book by Russell Carson, Silent Spring, সেটা পড়লে বুঝতে পারবা যে আমেরিকার মতো দেশে স্প্রিং বসন্ত came to the United States but was not realized। তার মানে কি? তার মানে আমেরিকার মতো দেশে স্প্রিং came but was not realized। পাখি গান গায় না, তাই না? বায়োডাইভার্সিটি, extinction was rapidly taking place। তার মানে সেখানে রাসেল কার্সন লিখেছেন, আমেরিকার যে marine biologist, পৃথিবীর one of the revolutionary books, I will show you later, and বই হার্ড কপি আমার কাছে আছে, লাইব্রেরিতে কপি থাকার কথা। তো এটা এখন আমেরিকার পানি কিন্তু অনেক ডিফারেন্ট, ইউরোপের পানি, মনে হয় apparently you can drink water from the surface, from the pond, from the lake, এত ক্লিন। এই যে over time তারা they have been able to overcome, control the quality, preserve the quality of different components, বিশেষ করে পানি, বাতাস। কিন্তু এরকম ছিল না, ইউরোপে অনেক দূষণ ছিল, ওয়াটার পলিউশন ছিল, ট্রান্সবাউন্ডারি পলিউশন ছিল, কিন্তু এখন তারা দে আর ইন ভেরি গুড স্টেট। তো যাই হোক, অনেক স্টোরি আছে, সেগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে, অনেক দেশে অনেক এক্সাম্পলস। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ইজ বিফোর দ্য হিউম্যান কাইন্ড ইজ দ্য রাইজ অফ পপুলেশন সাইজ। সেটা এখন বলা হচ্ছে 8 বিলিয়ন, যেটা এক সময় just 200 years back it was only 1 billion, 200 বছর আগে। তো এখন আবার it is projected to be 14 billions in 2100, only 8 years from now। তো পৃথিবীর জনসংখ্যা যদি এরকম 1400 কোটি হয়ে যায়, যে এখন ডাবল হয়ে যায়, double the present population, how will the entire earth survive? Right? So that is really a big concern before the world community. They're starting from several million, by 1 billion to 14 billions. এবং আমরা বাংলাদেশ is a wonderful example, right, of how rapid population, big size of population, high density, largest density in the world, on population, influences different components of the environment. I don't think there is any, best example, clear example, in the world other than Bangladesh. Bangladesh বেশি আছে, আমি sometimes I have already mentioned 30th, এটা বিষয় আমার কাছে, highest density in the world, 1200 persons per square kilometer, ঢাকাতে more than 40,000, in some wards more than 200,000, 2 লাখেরও বেশি। পৃথিবীর there are many cities in the world, city যেখানে density 200, 300, 500 এরকম সিটি, আর সারা দেশের এভারেজ টেম্পারেচার গ্লোবাল এভারেজ 500 না, গ্লোবাল এভারেজ আমরা হলো 1200। চায়না, ইন্ডিয়া, এটা জায়ান্ট কান্ট্রি, চায়নার পপুলেশন 165 কোটি, ইন্ডিয়া 125-30 কোটি, তাদের ডেন্সিটি 500 না, আমরা ছোট একটা দেশ 18-20 কোটি, তাই না? নেপাল আমাদের হুবহু আমাদের সাইজের, তাদের জনসংখ্যা 2.5 কোটি। শ্রীলঙ্কা আমাদের ছোট, 2 গুণ ছোট, সেটাদের জনসংখ্যা 1,80,00,000, less than the population of Dhaka. Just imagine, it is population again. জনসংখ্যাই আসলে বড় সমস্যা সারা পৃথিবী। তোমরা ইকো ফুটপ্রিন্টের কথা শুনেছো, আমরা ডিসকাস করবো কোর্সে, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, capacity of the earth system to support the humanity, particularly the resource systems। মানুষ তার এমনি হাওয়া খেয়ে বেঁচে থাকে না, তাই না?
মানুষকে তো রিসোর্সের উপর ডিপেন্ড করতে হয় ওয়াটার বডি ফিশারিজের উপরে অথবা এই ভেজিটেশনের উপরে ল্যান্ডের উপরে রিসোর্স বেজের উপরে মানুষ ডিপেন্ড করতে হয় ফর আওয়ার এক্সিস্টেন্স। তো এখন রিসোর্স যদি সাপ্লাই করতে না পারে রিসোর্স সিস্টেম, তাইলে আমাদের অবস্থা কি হবে, তাই না? এখন তুমি ইউ ক্যান আস্ক ইউর প্যারেন্টস, তোমার বাড়ির পাশে যদি কোনো দিঘি নদী এরকম থেকে থাকে, সেগুলো 40 বছর আগে কেমন ছিল, এখন কেমন, সেখানে কেমন ফিশারি ছিল, মাছ ছিল, লোকাল ফিশ, ইন্ডিজিনাস ফিশ, এখন কি আছে, এখন গ্রামের লোক কি খায়? হ্যাঁ, বাট হয় হট চালা ফিশ অথবা আদার ফুড স্টাফ উই ইউজ টু টেক ইন 30-40 years ব্যাক, সেটা একটু জিজ্ঞাসা করে দেয়। তখন জনসংখ্যা ছিল অর্ধেক, 7-8 কোটি, তাই না? 40 বছর আগে, 50 বছর আগে। তাহলে ইট ইজ হিউম্যান পপুলেশন। এখন এই যে প্রেশার, হ্যাঁ, অন ওয়াটার, প্রেশার অন ভেজিটেশন, প্রেশার অন ল্যান্ড। ল্যান্ডকে আমরা বলেছি না, ল্যান্ড পড়তে গিয়ে যে ল্যান্ডকে যদি জবান দেওয়া হইতো, বলতো না, আই ক্যানট প্রডিউস এনি মোর, পারবো না, সম্ভব না, হ্যাঁ, আই ক্যানট সাপ্লাই রিসোর্সেস টু দিস ইনর্মাস পপুলেশন, সম্ভব না হবো। Actually, this is really crucially important, and all these have to be taken into serious account. আমরা এখনো পপুলেশন কন্ট্রোলের কোনো চিন্তাই করছি না, এখনো না, তাই না? এখনো 6-7টা করে বাচ্চা দেখলাম, এই যে কুতুবদিয়াতে গেলাম গত সপ্তাহে, তার আগের সপ্তাহে ইয়েতে, হ্যাঁ, আইল্যান্ডে জেলেদের, হ্যাঁ, একটা ছোট আইল্যান্ডে 2.5-3 লাখ লোক, মানে যেদিকে তাকায় খালি মানুষ আর মানুষ। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ইকো ফুটপ্রিন্ট যেটা বলা হয় যে the capacity of the earth system অথবা রিসোর্স সিস্টেমস টু সাপ্লাই রিসোর্সেস টু দ্য হিউম্যান বিংস, সেটা তো সম্ভব না কন্টিনিউ করা। একটা পুকুরকে যদি বলে যে আমাকে মাছ দাও প্রতিদিন 1 টন করে, দিতে পারবে না। বলে আমি তোমাকে প্রতিদিন 10 কেজি দিতে পারি, 1 টন তো দিতে পারবো, তাই না? সো দিস ইজ ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। বিশেষ করে ওভার এক্সপ্লয়টেশন, অতিরিক্ত ব্যবহার, ওভার উইথড্রল অফ রিসোর্সেস, ওভার ইউজ অফ রিসোর্সেস, ওভার হারভেস্টিং, এটা কিন্তু it leads to degradation. Simple, it leads to degradation. So this is what is happening around the world, particularly in the more developing world. And first world, they have been able to control the population. Europe, America, first world countries, they have been able. We are heading towards degradation. So যাই হোক, অনেক কথা আছে, অনেক পড়াশোনা আছে, অনেক পাবলিকেশনস আছে এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে, গ্লোবাল কন্ট্রিজ, বাংলাদেশ কন্ট্রিজ, সেগুলো নিয়ে প্রচুর পড়ার সুযোগ আছে। ঠিক আছে, আমরা তো উই হ্যাভ অলসো পাবলিশড ইন আ লট অন এনভায়রনমেন্ট, সেগুলোর অনেক এক্সপিরিয়েন্স আছে, ঢাকার উপরে আছে, পলিউশন টোশন ইত্যাদি অনেক। যাই হোক, এগুলো আগামী ক্লাসে আই উইল শেয়ার দি কন্টেন্টস that is to be discussed in this course. But the point that I intend to share with you, that the reasons for studying environmental management can afford more. And ultimately, again, the authoritarian approach, because you see, environment components, সেগুলো যদি ভালো অবস্থায় থাকতো, মনে করো আমাদের দেশের কথা যদি বলি বা গ্লোবাল, যে আমাদের বাতাসের কোয়ালিটি অনেক ভালো, এখন এত গাড়ি ঘোড়া ব্যবহার করছি, লেডেড গ্যাসোলিন ব্যবহার করছি, ব্রিক ফিল প্রোডাকশন করছি, ইন্ডাস্ট্রিয়াল এমিশন করছি, কনস্ট্রাকশন সাইট ধুলাবালি ইত্যাদি, এইসব যদি এমন হইতো যে এইসব ডিউ টু অল আওয়ার ইন্টারভেনশনস, হ্যাঁ, আমাদের যে কি বলে এয়ার কোয়ালিটি আরো ভালো হচ্ছে, যেরকম হইতো লেদার ইন্ডাস্ট্রিজ এমিশন, তাই না, ডিসপোজাল, যদি এমন হতো বুড়িগঙ্গার চেহারা আরো ভালো হয়েছে, তাই না? অথবা বুড়িগঙ্গার যে পচা পানি, এই পানি যদি খেয়ে আমরা সুস্থ হয়ে যেতাম আরো, তাহলে কেমন হইতো? তাহলে আরো পলিউশন করতাম, তাই না? এখন দেখছি যে না, এমন পলিউশন করেছি যে এটা এই ক্রোমিয়াম, তারপরে এইসব বিভিন্ন ধরনের হেভি মেটালস, হ্যাঁ, ইত্যাদি দূষিত হয়ে মানে রিভার ইজ গেটিং, এক্সকিউজ মি ম্যাডাম, জি জি, সো তাইলে কিন্তু আমরা কি করতাম, আমরা আরো বেশি পলিউশন করতাম, তাই না? যে পলিউশন করলে আমাদের উপকার হচ্ছে, আমরা আরো ভালো ইনহেল করছি, আমরা আরো দীর্ঘজীবী হচ্ছি, ঠিক না? এখন দেখছি যে না, আমরা তো আমাদের পাবলিক হেলথ ইজ সিরিয়াসলি আন্ডার ডিস্ট্রাকশন বা ডিগ্রেডেশন, এখন আমরা আন্ডার সিরিয়াস থ্রেট। তাহলে এখন কি জন্য হয়েছে? বিকজ ওই যে বুড়িগঙ্গা দূষণ করেছে, অথবা ঢাকার বাতাস দূষণ কি জন্য করেছি? আমাদের লাভ করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা লাভ করেছে ট্যানার ইন্ডাস্ট্রি করে, তাই না? এই জন্য বলে সোসাইটি হ্যাজ টু পে
ইন দ্য লং টার্ম। শর্ট টার্ম গেইন অনেক, হ্যাঁ শর্ট টার্ম গেইন। একজন লোক ইন্ডাস্ট্রি করে কোটি কোটিপতি হয়ে গেল, তাই না, সোসাইটিকে অ্যাট দি কস্ট অফ সোসাইটি। মানুষ ইনহেল করলো, মানুষ মারা গেল, মানুষের অসুখ হলো, কিন্তু ওই যে বার্ডেনটা আনলো, এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইন লং রান তাহলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হবে ওটাকে রিস্টোর করতে। বুড়িগঙ্গা এখন বাঁচাও, বুড়িগঙ্গা যে আগের অবস্থায় ফিরে আনতে হয়, তার ওয়াটার কোয়ালিটি, তার যে আন্ডারনিথ যে সেডিমেন্ট, পলিথিনস এন্ড অল, এটা যদি লিভিং অর্গানিজম মাসের জন্য ভালো হ্যাবিটেট তৈরি করতে হয়, হাতিঝিলে কত হাজার কোটি টাকা লেগেছে, মোর দেন 10,000 crores। তাহলে লেদার ইন্ডাস্ট্রি দিয়ে যত লাভ করেছে সব টাকা এক জায়গায় করলেও, হ্যাঁ, এই নদী ঠিক মতো আর রিস্টোর করা যাবে, বুঝতে পারছো? সো রিয়েলাইজেশন ইজ কামিং আপ গ্রাজুয়ালি সারা পৃথিবীতে, যার ফলে এখন আমরা নজর দিচ্ছি যে না, আমাদের উই হ্যাভ টু রেগুলেট দি বার্ডেন্স, রেগুলেট আওয়ার ইন্টারভেনশনস। এত লাভ করার দরকার নেই, কারণ সোসাইটি হ্যাজ টু পে। লাভ ঠিকই করলাম, কিন্তু লাভ হবে না। বুড়িগঙ্গা দূষিত হওয়ার ফলে কে লাভ করেছে আই ডোন্ট নো, বাট ক্ষতি তো আমাদের সবার। যখন বুড়িগঙ্গায় আমরা তোর গোসল করতে যাই না, মাছও খাই কিনে জানি, হয়তো খাই, খেয়ে হয়তো অসুস্থ হই, কিন্তু যখন নৌকায় যাই, হ্যাঁ, যারা লঞ্চে চড়ো, কি এনভায়রনমেন্ট দেখো। অনেক সময় দেখি যে একদিন যাচ্ছি লঞ্চে, বয় বলছে স্যার এই লঞ্চ পানি এখন ব্যবহার করেন না, কারণ আমরা ভুল করে বুড়িগঙ্গার পানি তুলে ফেলছি। হ্যাঁ, এই পানি খুব দেখ কালো, আমরা গিয়ে যখন মেঘনার পানি নেবো তখন ব্যবহার করি। তার মানে বুঝো যে কি করেছি আমি। এখন ওয়াটার বডি নেই, গাছপালা নেই, বাতাসের কোয়ালিটি নেই, তাহলে আমরা মানুষ এখানে 18 কোটি 20 কোটি বাঁচবো কেমন, তাই না? এটা একটা এক্সাম্পল যে আসলে আমাদেরকে এনভায়রনমেন্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজমেন্টের অনেক কাজ, তাই না? ম্যানেজমেন্টের আগে আবার গবেষণা করতে হবে আসলে কি আছে। আন্দাজ যদি বলি যে বাতাস দূষিত, সব কনস্ট্রাকশন বন্ধ, সব ব্রিকফিল বন্ধ, সব গাড়ি করে বন্ধ, তাহলে হবে না, ঠিক না? হাউ অ্যাকুরেটলি উই হ্যাভ টু প্রসিড উইথ ইন্টারভেনশনস, পলিসি ইন্টারভেনশনস, ডিসিশন মেকিং, সেটা কিন্তু আমাদের রিসার্চ করে বের করতে হবে। যাই হোক, আমরা অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এই কোর্সের মধ্যে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল অনেক এক্সপেরিয়েন্সেস। সো আই হোপ ইট উড বি ভেরি ইন্টারেস্টিং টু ইউ। অনেক বইপত্র আছে, হ্যাঁ, সেগুলো পড়ো, তোমরা দেখো, শুরু করো। খুব ইন্টারেস্টিং কোর্স, থিওরিও আছে, প্র্যাকটিস আছে, হ্যাঁ, ভবিষ্যতে অনেক গবেষণার সুযোগ আছে। আমরা নিজেরাও রিসার্চ করবো এই ফিল্ডে, আমরাও করি, তাই না? তো দেখা যাক সামনে। আজকে আমরা তাড়াতাড়ি চলে যাই, আগামী দিন তোমরা একটা টাইম স্লট বের করো। হ্যাঁ, আমি তো অনেক সকালে আসছি, রেজিস্টার বিল্ডিং গেছি, অনেক কাজ, ডিপার্টমেন্ট অনেক হাঙ্গি হয়ে গেছে, আমার ল্যাপটপ পাওয়ার চলে যাচ্ছে। সো আজকে জাস্ট টু মিট ইউ, I mean, to start this course, even তোমাদের রোল এটাও পাইনি আমি, তো এটা পেয়ে যাবো। আর আগামী ক্লাস কোন সময় রিলি একটু ফিজিবল হয় সবার জন্য, হ্যাঁ, এটা কি আফটারনুন অথবা মর্নিং এ কখনো কোন সময়, সেটা তোমরা একটু ঠিক করো। আমি আই উইল ডিসকাস, টক টু সাকিব এন্ড লেট ইউ নো, ঠিক আছে? হ্যাঁ বলো সাকিব। আপনার কখন সুবিধা হবে যদি নিতে চান? যে ধরো 8:30 থেকে 9:30 সকাল সকাল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো হয়। মর্নিং এ আমি ক্লাস শেষ হয়ে গেল, একটু ধরে মন বসাতে পারি। স্যার বৃহস্পতিবার সকালে আমাদের ক্লাস নেই স্যার। করতে পারো, হ্যাঁ, হতে পারে। জি স্যার, ঠিক আছে, তাহলে এভাবে আগানো যাক। তোমরা আজকের স্ন্যাপশট নিয়ে রাখো। আমার কাছে 82 জন, আমি আগামী ক্লাসে রোল কল করে 2টা রোল দিয়ে দেবো, হ্যাঁ, জিজ্ঞাসা করবো কে কয়দিন উপর ছিলা, ঠিক আছে? জি স্যার, যেহেতু আমি রোল এটা পাইনি এখন হাতে, এটা আগামী দিন করে ফেলবো। আগামী দিন একটু সময় নিয়ে আমরা ক্লাস করবো, হ্যাঁ, কথা বলবো অনেক, বেশ অনেক অনেক কথা বলতে হবে এই কোর্সে, তাই না? আর হোপফুলি আই উইল গেট ইউ ইন দ্য ক্লাস ইন দ্য নিউ নর্মাল সিচুয়েশন। তোমাদের কারো করোনা হয়েছিল? কারো হয়নি? না স্যার। ইমিউনিটি অনেক হাই সবারই। আমার হয়ে গেছে করোনা অক্টোবরে, সো সিক, মারা গেছিলাম প্রায়। মারা গেলে তো টের পাইতাম না যে গন। হ্যাঁ স্যার, ডিপার্টমেন্টে যাওয়া হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা অনেক ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, হ্যাঁ, করোনা ইনফেকশন। তোমরা সবাই সেফ থাকো, হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ টক টু ইউ সুন। হ্যাভ গুড টাইম। স্যার আপনিও। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ।